এখন চলে এসেছি শান্তিনিকেতন ভ্রমণের অন্যতম আকর্ষণীয় কেন্দ্র, সেটা হচ্ছে সোনাঝুরির হাট। আজিকার দিন না ফুরাতে, হবে মোর এ আশা পুরাতে, শুধু এবারের মতো বসন্তের ফুল যত, যাব মোরা দুজনে কুড়াতে। রবীন্দ্রনাথ ঠাকুর এবং শান্তিনিকেতনের সঙ্গে বাঙালিদের হৃদয়ের টান। এই কারণেই বাঙালিরা সারা বছর শান্তিনিকেতনে যায়। বসন্ত উৎসব, পৌষ পার্বণ, সোনাঝুরির হাট কিংবা এঁকে বেঁকে চলা ছোট নদী বা উইকেন্ডের দুদিন ছুটি, সে কারণ যাই হোক, শান্তিনিকেতনে বাঙালির সারা বছর যাতায়াত। বসন্তকাল ও শান্তিনিকেতন শব্দ দুটি যেন একে অপরের পরিপূরক। তাই বসন্তের সব রং গায়ে মাখতে, সব ফুল কুড়িয়ে নিতে অব্বিট হান্টার্সও চলল এই বসন্তে শান্তিনিকেতনে। শান্তিনিকেতনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে একেবারে ভোর ভোর। এখনো সকালের আলো ফোটেনি। সকাল 6টা 5 আমাদের ট্রেন গণদেবতা এক্সপ্রেস হাওড়া থেকে। আমরা এখন যাচ্ছি তারই উদ্দেশ্যে। ভোর হওয়ার কারণে কিন্তু একটা সুবিধা হয়েছে, রাস্তা একদম জ্যাম নেই। সেজন্য আমরা মনে হচ্ছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাব হাওড়া। আমরা পৌঁছে গেছি এখন হাওড়া স্টেশন। আর আমাদের ট্রেন দিয়েছে 7 নম্বর প্ল্যাটফর্মে, আর 6 নম্বরে দিয়েছে কলকাতা, মানে হাওড়া থেকে এনজেপি যাওয়ার বন্দে ভারত। বন্দে ভারত ট্রেন তো চালু হয়ে গেছে অনেকদিন, কিন্তু তাহলেও লোকের এখনো সেলফি তোলা বন্ধ হয়নি। ওয়ান 3017 গণদেবতা এক্সপ্রেস এখন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আর আমাদের কোচ হচ্ছে S1। আমরা এখন ট্রেনে চাপবো। নির্দিষ্ট সময়ের 20 মিনিট পরে আমরা পৌঁছালাম বোলপুর, শান্তিনিকেতন। এখান থেকে আমরা চলে যাব আমাদের হোটেলের দিকে। তার আগে একটা কথা বলে রাখি, হাওড়া থেকে এই বোলপুরের ডিস্টেন্স 157 কিলোমিটার। আসতে সময় লাগে 2.5 থেকে 4 ঘন্টা। এটা ডিপেন্ড করছে এক একটা ট্রেনের ক্ষেত্রে এক এক রকম। বাই রোড কলকাতা থেকে আসতে এই ডিস্টেন্স পড়বে প্রায় 160 থেকে 70 কিলোমিটার। সেক্ষেত্রে কিন্তু টাইম লাগবে প্রায় 4.5 থেকে 5 ঘন্টা। যেহেতু শান্তিনিকেতনের অধিকাংশ হোটেলের চেক ইন টাইম 12টা, তাই আমার মনে হয় যেসব ট্রেন 10টা বা তার পরে ঢুকছে সেই সব ট্রেনে আসাই ভালো, তাহলে আর বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না। তবে যদি নিতান্তই আমাদের মতো এরকম সকালবেলা চলে আসতে হয়, সেক্ষেত্রে শান্তিনিকেতনের অন্যতম দর্শনীয় স্থান এই গীতাঞ্জলি মিউজিয়ামটাও সেই পথেই দেখে নেওয়া যায়। স্টেশন থেকে একদম বেরিয়েই এই মিউজিয়াম। 2010 সালে ভারতীয় রেলের পক্ষ থেকে কবিগুরু স্মৃতির উদ্দেশ্যে এই মিউজিয়ামটি তৈরি করা হয়, গীতাঞ্জলি রেল সংগ্রহশালা বা গীতাঞ্জলি রেল মিউজিয়াম। এই মিউজিয়ামে আছে কিভাবে শান্তিনিকেতন তৈরি হলো, ভুবনডাঙ্গাতে কিভাবে আস্তে আস্তে বিশ্বভারতী রূপায়ণ হলো, কোন কোন বিশেষ ব্যক্তিত্ব এখানে পড়াশোনা করেছেন বা শিক্ষকতা করেছেন, এবং আরও অনেক তথ্য শান্তিনিকেতন ও বিশ্বভারতী সম্পর্কে। তবে সবথেকে আকর্ষণীয় জিনিস হলো 1941 সালে বিশ্বকবির বোলপুর থেকে কলকাতায় শেষবার যাত্রার সময় ব্যবহৃত সালোনকারের ওই কোচটি সংরক্ষিত রয়েছে এখানে। এই মিউজিয়ামের প্রবেশ মূল্য 30 টাকা পার হেড। এই মিউজিয়ামটি ভালোভাবে ঘুরে দেখতে সময় লাগবে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। এবং প্রচন্ড রকম পরিষ্কার পরিচ্ছন্ন ও ভীষণ রকম মেনটেইনড এই মিউজিয়ামটি, কিন্তু ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই। ভিতরে আছে একটা চা খাওয়ার জায়গা আর একটা ব্রেকফাস্ট করারও জায়গা। তো আমরাও একটু চা খেয়ে নিচ্ছি এখান থেকে। বোলপুর স্টেশন থেকে আমরা এখন বেরিয়ে পড়েছি একটা টোটো নিয়ে রিসর্টের দিকে।
টোটো কিন্তু এখানে প্রচুর পাওয়া যাবে স্টেশনের বাইরে, তবে একটু বার্গেনিং করতে হবে। এখন কিন্তু সামনেই দোল, এটা মার্চের একদম প্রথম দিন এবং সামনেই 1 সপ্তাহ পরেই দোল। তো দোলের কিরকম প্রস্তুতি চলছে শান্তিনিকেতন তথা পুরো বিশ্বভারতী ক্যাম্পাস জুড়ে, সেটাই একবার দেখবো আমরা, আর তোমাদেরকেও সেটাই দেখানোর চেষ্টা করবো। এটা ছিল পুরনো পৌষ মেলার মাঠ, আগে এখানেই পৌষ মেলাটা হতো, এখন স্থানান্তরিত হয়েছে, সামনের দিকের মাঠে একটা হয়। বোলপুর স্টেশন থেকে মাত্র 5 কিলোমিটার দূরে আজকে আমরা চলে এসেছি দুর্দান্ত একটা রিসর্টে। রিসর্টের নাম হচ্ছে রাজবাড়ি রিসর্ট। এটা হচ্ছে তার এন্ট্রান্স, আমরা ঢুকছি। আচ্ছা, এটা কিন্তু প্রান্তিক থেকেও আসা যেত, তবে প্রান্তিক থেকে একটু টোটো কম পাওয়া যায়, বোলপুর স্টেশনে প্রচুর টোটো পাওয়া যায়, সেই টোটো থেকে এখন আমরা নামলাম। আর এন্ট্রান্সটা দেখেই তো মন ভরে যাচ্ছে, কি সুন্দর দেখতে জায়গাটা। তো চলো ভেতরে ঢুকি, দেখি কিরকম। আমরা ভোরবেলা উঠেছি, অনেকটা জার্নি হয়ে গেছে, একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। এত সুন্দর পুলটা দেখে আর থাকতে পারলাম না, তাই এখানে নেমে খানিকক্ষণ সময় কাটিয়ে নিলাম, তারপরে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিলাম বেরিয়ে পড়ার উদ্দেশ্যে। সকাল সকাল শান্তিনিকেতন পৌঁছে আমরা এখন উঠেছি রাজবাড়ি রিসর্টে। এই রিসর্টটা কিন্তু ভীষণ সুন্দর, খুব বড় একটা প্রপার্টি। ভেবেছিলাম এসেই বেরিয়ে যাব সাইট সিন করতে, কিন্তু এত সুন্দর এদের পুলটা, সেজন্য পুলে খানিকক্ষণ এনজয় করে তারপর ফ্রেশ হয়ে আমরা এখন বেরোচ্ছি। আর এই রিসর্টের রিভিউটা থাকবে তোমাদের জন্য আরেকটা ভিডিওতে, সেটা আমি অন্য একটা ভিডিওতে পাবলিশ করব। শান্তিনিকেতনে এসেছি, আর রবি ঠাকুর বিশ্বভারতীর সঙ্গে তো বাঙালির একেবারে হৃদয়ের টান, তাই শান্তিনিকেতন এসেছি আর শাড়ি পরবো না তা তো হয় না, তাই আজকে আমি শাড়ি পরলাম। কেমন লাগছে আমাকে কিন্তু জানিও। আমাদের টোটো চলে এসেছে, আর আমরা এখন টোটো নিয়ে বেরিয়ে পড়ছি টোটো করতে, শান্তিনিকেতনে আনাচে কানাচে ঘুরে বেড়াতে আজকে এখন আমরা বেরিয়ে পড়ছি। কি কি দেখছি, কোথায় যাচ্ছি সেসব তো জানাবোই তোমাদেরকে, আমাদের সঙ্গে থাকো। এক্ষেত্রে বলে রাখি, আমরা যার টোটোতে যাচ্ছি তার নাম রাহুল, আর তার ফোন নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটা আশা করি তোমাদের হেল্পফুল হবে। শান্তিনিকেতন ঘুরতে আসলে কিন্তু তার মধ্যে সাইট সিনের মধ্যে একটা বিশিষ্ট জায়গা হচ্ছে এই শালবনির জঙ্গল। চারিদিকে বড় বড় শাল গাছ রয়েছে এখানে। জায়গাটাতে বিশেষ যে কিছু আছে তা না, তবে শান্তিনিকেতনের ভাইবটা কিন্তু এখানে ভীষণ রকম। বড় বড় শাল গাছ আর তার বেশ সুন্দর ছায়া পড়েছে এখানে। আমি দূরে শুনতে পাচ্ছি, দূরে মাদল বাজছে, তার মাদল বাজছে এবং সাঁওতালি গান হচ্ছে, সেটাও শোনা যাচ্ছে। এখানে কিন্তু বহু সিনেমা এবং গানের দৃশ্যের শুটিংও হয়। গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভুলায় রে, আমরাও সেই রাঙামাটির পথ ধরে চলেছি এখন আমার কুটিরে। চলে এসেছি আমার কুটির সোসাইটিতে। এটা পুরোপুরি একটা বিপণন কেন্দ্র বলা চলে, মানে এখনকার দিনের বা শান্তিনিকেতনের যেটা মেন বৈশিষ্ট্য বাটিক বা কাঁথা স্টিচ, সেই সব জিনিসের এখানকার যে তাঁতিরা বয়ন করে সেই সব জিনিস এখানে কিনতে পাওয়া যায়। মূলত যে বিভিন্ন রকম কাঁথা স্টিচ, বাটিক আর যে ডিজাইনার কারুকার্য করা যে লেদার শান্তিনিকেতনের বিখ্যাত, সেই সবের ব্যাগ, কুর্তি, বিভিন্ন রকম শাল, চাদর এইসব আছে আমার কুটিরে। যারা শপিং করতে খুব ভালোবাসে তাদের জন্য আমার কুটিরটা খুব ভালো জায়গা। আর সোনাঝুরির হাটও, যেটা আমরা এখন যাচ্ছি সোনাঝুরির হাটে। আমার কুটিরের ভেতরে ক্যামেরা এলাও নেই, সেই জন্য জিনিসগুলো দেখাতে পারলাম না, তবে যেগুলো রয়েছে বিশেষ করে ডোকরার কাজের জিনিসগুলো কিন্তু খুব সুন্দর রয়েছে। এখন চলে এসেছি শান্তিনিকেতন ভ্রমণের অন্যতম আকর্ষণীয় কেন্দ্র, সেটা হচ্ছে সোনাঝুরির হাট। কোন দিকে যে তাকাও বুঝে পাচ্ছি না, রং বেরঙের মেলা বসেছে এখানে।
সোনাঝুরির হাট কিন্তু আমরা আগে জানতাম যে শনিবার রবিবার বসে, এখন কিন্তু সপ্তাহের সারাদিনই প্রতিদিনই অল্প বিস্তর করে বসে। তবে শনিবার রবিবারটা বেশি থাকে, পসরা বেশি সাজিয়ে বসা হয় শনিবার রবিবার, যার জন্য টুরিস্টের ভিড়ও বেশি থাকে ওই দুদিন। আমার শুনেই চলে এসেছি সোনাঝুরির হাট, আর মাদল নাচ হবে না তা তো হয় না, সেটা দেখে আর থাকতে পারলাম না। এত কিছু দেখে আমিও নিজেকে সামলাতে পারলাম না, তাই সেরে নিলাম টুকটাক কিছু কেনাকাটি। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এবার কিন্তু দোল উৎসব গৌড় প্রাঙ্গণের বদলে এই সোনাঝুরির এইখানে হাটটা থাকবে না, তখন এই মাঠে হবে আর কি। এখানে জায়গাটা অনেক বড় বলে এইখানেই দোল উৎসব এবার উদযাপন করা হবে। এবার একটু বাউল গানটা শুনে নিই, ওদিকে বাউল গান চলছে। সোনার কাছি করে আর শ্মশানে বৈঠক সোনাঝুরির হাটে হাঁটাহাঁটির পর বেশ খিদে পেয়ে গিয়েছিল, তাই চললাম লাঞ্চ সারতে। শান্তিনিকেতন মানে কিন্তু বাঙালিয়ানা খাওয়া দাওয়া একটা বিশেষ পর্ব। তা আমরাও সেরকম চলে এসেছি এরকম একটা জায়গায়, বনবিথি হেসেল ঘর। এখানে এরকম অনেকগুলো হেসেল ঘর আছে, যে হেসেল ঘরগুলো কিন্তু খাবার খুব অসাধারণ। আমরা আগের বার এসে যেমন রামশ্যামে খেয়েছিলাম, এবার আমরা চলে এসেছি বনবিথি হেসেল ঘরে। এখানে আগে খাইনি, দেখি কেমন লাগে। মোটামুটি মিনিট 10 অপেক্ষা করতে হয়েছে। আমি ভেবেছিলাম উইকডে বলে বোধহয় একটু ফাঁকা হবে, কিন্তু না, খুবই ভিড়। তো আজকে আমরা নিয়ে নিয়েছি এখানে একটা ভেজ থালি, আর সঙ্গে হাঁসের ডিম নিয়ে নিয়েছি, এখানকার স্পেশালিটি হাঁসের ডিম। তো দিয়েছে হচ্ছে ভাতের সাথে একদম আতপ চালের ভাত, আর সুন্দর করে সাজানো কাঁসার থালায়, খুব সুন্দর করে সাজানো গোছানো থালা বাটিতে। একটা শাক রয়েছে, পকোড়া, ডাল, ফুলকপির তরকারি, এটা আলু পোস্ত, আর হাঁসের ডিম। এখানকার কিন্তু একটা স্পেশালিটি আছে, প্রত্যেক টেবিলে এরকম এক বাটি করে ঘি দেওয়া আছে, মানে যারা খেতে বসছে তারা সেখান থেকে নিজেরাই নিয়ে নিতে পারে এই ঘিটা। ঘিটার কিন্তু দারুণ গন্ধ। আমাদের খাওয়া শুরু হওয়ার পরে সংযোজন হলো আরও 3টে আইটেম, পাঁপড় ভাজা, চাটনি আর পায়েস। বনবিথির খাবার দাবার কিন্তু আমার খুব ভালো লাগলো। টেস্টটা যদিও যার যার নিজের নিজের ব্যাপার, কার কীরকম লাগবে জানি না, তবে আমার কিন্তু বনবিথির খাবার দাবার খুব ভালো লাগলো। যদিও শান্তিনিকেতনের এরকম সমস্ত হোস্টেলেরই খাবার দাবারগুলো খুব ভালো, যেমন বনলক্ষ্মী আছে, বা ওদিকে রামশ্যাম আছে, রোশনাই আছে, সব জায়গারই কিন্তু খাবার দাবার বেশ ভালো, আর এখানকারটাও বেশ ভালো লাগলো। অবশেষে দিনের শেষে আমরা এসে পৌঁছেছি কোপাই নদীর তীরে, সূর্যাস্ত কোপাই নদীর তীরে দেখবো বলে। সোনাঝুরির হাট থেকে বেরোতে আমার একদম ইচ্ছে করছিল না, কিন্তু কি করবো, আমাকে জোর জবরদস্তি টেনে বার করা হয়েছে ওখান থেকে। যাই হোক, তো কোপাই নদীর ধারে আমরা চলে এসেছি। এখানেও কিন্তু একটা বাউল গানের আওয়াজ শুনতে পাচ্ছি।
আমাদের ছোট নদী চলে এঁকে বেঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এই সেই কোপাই নদী, যাকে উদ্দেশ্য করে কবিগুরু এই কবিতাটি লিখেছিলেন। আসলে কোপাই নদী হলো ময়ূরাক্ষী নদীর একটি উপনদী। এখন বৈশাখ মাস নয়, ফাল্গুন মাস, তবুও জল ওই হাঁটু সমানই রয়েছে। বর্ষাকালে এর রূপটা বেশ সুন্দর হয়। যদিও নদীতে জল বেশি নেই, তবে সূর্যাস্তের সময় হয়ে গেছে আর সূর্যের আলোটা রিফ্লেক্ট করছে জলে, দেখতে কিন্তু একেবারে মনোমুগ্ধকর লাগছে। সূর্যি মামা পাটে গেল আর আমরাও তাই ফিরে এলাম রিসর্টে। সূর্যাস্তের পরে যখন এই লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, রাজবাড়ি রিসর্টটি কিন্তু একদম রাজবাড়ির মতোই অভিজাত লাগছে। আমাদের ডিনার কমপ্লিট, রান্না বান্না বেশ ভালোই ছিল। তো এখন আমাদের রেস্ট, সারাদিনের প্রচুর ধকল গেছে, এখন আমরা রেস্ট নেব। কাল সকালে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, ততক্ষণের জন্য গুড নাইট। সকাল সকাল বেরিয়ে পড়লাম 51 সতীপীঠের এক পীঠ কঙ্কালীতলার উদ্দেশ্যে। প্রধান ফটক দিয়ে ঢুকেই কিন্তু একটু এগিয়ে আসলেই দেখা যাবে বিভিন্ন ডালার দোকান, যেখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন রকম পুজো সামগ্রী। ভক্তগণ এখান থেকে পুজো সামগ্রী কিনেও পুজো দিতে পারেন। সতীর 51 পীঠের এক পীঠ হলো এই কঙ্কালীতলা। এই কঙ্কালীতলাকে বলা হয় অন্তিম সতীপীঠ। দেবীর এখানে কাঁখাল বা কটিদেশ পড়েছিল। দেবী এখানে দেববর্মা নামে পরিচিত। এখানে কোনো মূর্তি পুজো হয় না, এখানে দেবী পটে পূজিতা হন। শান্তিনিকেতন বোলপুর ট্যুরের কঙ্কালীতলা হলো একটি অন্যতম দর্শনীয় স্থান। শান্তিনিকেতনের নির্জন রাস্তায় বেশ টোটো করে করতে কিন্তু ভালোই লাগছে। কঙ্কালী মায়ের কাছে পুজো দিয়ে ফিরে এলাম আবার শান্তিনিকেতনে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখন, সেটা হচ্ছে মূল শান্তিনিকেতন ক্যাম্পাস। ওই দূরে দেখা যাচ্ছে আনন্দ পাঠশালা, যেখানে ছাতিম গাছের তলায় বসে রবি ঠাকুর পড়াতেন বাচ্চাদেরকে। কিন্তু এখন চারিদিক বন্ধ করে দেওয়াতে আর এই কাটা তার দেওয়াতে ভালো করে বোঝা যাচ্ছে না বা ভেতরে ঢোকা যাচ্ছে না। বহু শতাব্দী প্রাচীন, বেশ কয়েক শতাব্দী প্রাচীন বটগাছ হচ্ছে এই 3 পাহাড়ি বটগাছ। 3টে ধাপ আছে বটগাছের, সেই জন্য এটাকে 3 পাহাড়ি বটগাছ বলা হয়। এখন বাঁধিয়ে দেওয়া হয়েছে। এখানকার গাইডরা বলে এখানেই নাকি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন কুমোরপাড়ার গরুর গাড়ি কবিতাটি। এই হচ্ছে সেই বটগাছ, 3 পাহাড়ি বটগাছ। একটা তাল গাছকে কেন্দ্র করে তৈরি খড়ের চাল গোলাকার এই বাড়িতে থাকতেন ব্রহ্মচর্য আশ্রমের শিক্ষক তেজেশচন্দ্র সেন। রবীন্দ্রনাথ ঠাকুর তার বনবাণী কাব্যে কুটিরবাসী কবিতাটিতে লিখেছিলেন তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে। এইখানেই নাকি সেই কবিতাটি লেখা হয়েছিল। উপাসনা গৃহ পুরোটা কাঁচ দিয়ে তৈরি, এবং আমি যতদূর জানি বেলজিয়াম গাছের বিভিন্ন রকম ডিজাইন করা রয়েছে। টোটাল 16টা দরজা আছে এখানে। আমাদের দুঃখের বিষয় যে এগুলো এখন খোলে না বলে আমরা কাছে গিয়ে দেখতে পাই না। প্রতি বুধবার এটা ওপেন করা হয় উপাসনার জন্য। রামকিঙ্কর বেইজের শিল্প ভাবনায় তৈরি এই বাড়িটি, তার মধ্যে আছে 3টি ধর্মের সমন্বয়। বাড়ি একটি, কিন্তু হিন্দু, খ্রিস্টান এবং মুসলিম এই 3টি ভাবনার সমন্বয় ঘটেছে এই বাড়িটিতে।
এই বাড়িটি তৈরি করা হয়েছিল একটি অদ্ভুত পরিকল্পনা নিয়ে। মা যেরকম তার সন্তানের জন্য সবসময় মঙ্গল কামনা করেন, এই শান্তিনিকেতন তার বিদ্যার্থীদের জন্য সবসময় মঙ্গল কামনা করবেন, এই চিন্তা ভাবনা নিয়ে তৈরি হয়েছিল এই বাড়ি। এটি হচ্ছে পুরনো পৌষ মেলার মাঠ। আগে পৌষ মেলা বসতো এই মাঠেই। বর্তমানে এর নাম জগদীশ কানন, যা খুলবার সময় হচ্ছে সকাল 6টা থেকে 7টা এবং বিকেলবেলা 5টা থেকে 6টা। সামনেই দোল, তার প্রস্তুতি তো চলছেই শান্তিনিকেতনে, আর ভিড়ও বেশ জমে উঠেছে এই মন্দির প্রাঙ্গণ বলো, উপাসনা গৃহ প্রাঙ্গণ বলো, সব জায়গায় প্রচুর টুরিস্ট এখন। রায়পুরের জমিদারের কাছ থেকে 1 টাকার বিনিময়ে রবীন্দ্রনাথ ঠাকুর 600 বিঘা জমি নিয়ে যে শান্তিনিকেতন শুরু করেছিলেন, বিশেষত বিশ্বভারতী শুরু করেছিলেন, তার শুরু এখান থেকেই, এই ছাতিমতলা থেকে। মূল যে ছাতিমতলাটি ছিল সেটি এখন বাঁধানো রয়েছে। পরবর্তীকালে আরো অনেকগুলি গাছ পোতা হয়। এটি হচ্ছে রবীন্দ্র ভবন, রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহ্যময় প্রদর্শনশালা সঙ্গে প্রাঙ্গণ। এই মিউজিয়ামটি এখন প্রবেশ মূল্য 100 টাকা করে, কিন্তু ভিতরে কোনো রকম ক্যামেরা অ্যালাউ নেই। এই মিউজিয়ামে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের বহু ব্যবহৃত জিনিসপত্র এখানে রয়েছে সংগ্রহশালায়, কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই বলে দেখাতে পারলাম না কিছুই। এখন আমরা যাচ্ছি নাট্যভবনের পাশ দিয়ে। কবিগুরু স্বয়ং এখানে বিভিন্ন নাটক মঞ্চস্থ করতেন। আমার বাঁদিকে রয়েছে সমস্ত হোস্টেল, যারা বিশ্বভারতীতে পড়াশোনা করতে আসে এখানেই অবস্থান করে তারা। এবং ওখানে রয়েছে ইগলু বাড়ি। ইগলু যেরকম বরফের দেশে হয় সেরকমই একটি কংক্রিট দিয়ে তৈরি করা সেরকমই একটি বাড়ি রয়েছে। আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি তার পাশেই রয়েছে রামকিঙ্কর বেইজের তৈরি সাঁওতাল পরিবার, এই সেই বিখ্যাত মূর্তি যেটা উনি তৈরি করেছিলেন নিজের হাতে। আসলে শান্তিনিকেতন ছিল মূলত সাঁওতাল পাড়া এবং তাদের ছিল ভীষণই কষ্টের জীবন। রবীন্দ্রনাথ ঠাকুর এই বিশ্বভারতী তথা শান্তিনিকেতন তৈরি করার পরে কিন্তু তাদের জীবন আস্তে আস্তে উন্নতি লাভ করে। উনি সবাইকে ডেকে এনে এখানে শিক্ষাদানের ব্যবস্থা করেন এবং বিভিন্ন রকমভাবে তাদেরকে চেষ্টা করেন যাতে তাদের জীবনে একটা উন্নতি আসে। রামকিঙ্কর বেইজ কিন্তু সেইটাই ফুটিয়ে তুলেছিলেন এই মূর্তির মাধ্যমে, যে তাদের দুঃখ কষ্ট, তাদের নির্দিষ্ট কোনো ঘর বাড়ি থাকতো না, সেটাই ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলেন তার বিভিন্ন শিল্পকার্যের মাধ্যমে। আমরা যে স্কাল্পচারটা দেখছি সেটা হচ্ছে রামকিঙ্কর বেইজের আরেকটি সৃষ্টি, গোটাটাই পাথরের তৈরি। যে চত্বরটা আমরা দেখছি, যে প্রাঙ্গণ, এই গোটা প্রাঙ্গণটাই কিন্তু কলা ভবনের ডিপার্টমেন্ট, বিভিন্ন রকম যে ডিপার্টমেন্ট আছে কলা ভবনের, এখানে কিন্তু গোটা চত্বর জুড়ে সেটাই রয়েছে। এখন রয়েছে সঙ্গীত ভবনের পাশে, আর তার ঠিক পাশেই শিল্পী রামকিঙ্কর বেইজের তৈরি আরেকটি সৃষ্টি, যে মূর্তিটিকে দুপাশ দিয়ে দেখলে দুরকম লাগে। শিল্পীর চিন্তাভাবনা ছিল যে মূর্তিটি বানাবেন এমনভাবে যে দুপাশ থেকে দুরকম লাগবে। একদিক থেকে দেখলে মনে হবে যে কোনো একজন মানুষ ধান ঝরাচ্ছে, আর আরেক দিক থেকে দেখলে মনে হবে যে কেউ একজন কাপড় কাচ্ছে, ধোপা কাপড় কাচ্ছে। কিন্তু এই মূর্তি তৈরি করার সময় শিল্পী অসুস্থ হয়ে পড়ায় গোটা মূর্তিটা তৈরি করা হয়নি, যায়নি, তার মাথাটা আর উনি করে উঠতে পারেননি। একটু আগেই বলেছিলাম আমরা কলা ভবনের পাশে আছি, আর দেখতে পাচ্ছি দলে দলে সব স্টুডেন্টরা এখন বেরোচ্ছে এখান থেকে। কলা ভবনের বিভিন্ন ডিপার্টমেন্টের স্টুডেন্ট এনারা এখানে থাকেন, পড়াশুনো করেন। কোথায় তোমাদের বাড়ি? আচ্ছা, শুধু ভারত নয়, ভারতের বাইরে থেকেও বিভিন্ন স্টুডেন্ট এখানে আসে। আমরা এখন যাচ্ছি শিল্পী নন্দলাল বসুর বাড়ির পাশ দিয়ে, আর ডান দিকে রয়েছে, এই রাস্তার ডান দিকে রয়েছে তার স্টুডেন্টদের বা বর্তমান স্টুডেন্টদের সমস্ত কারুকার্য করা জিনিসপত্র, বিভিন্ন কারুকার্য করা শিল্প এই ভবনগুলোতে রয়েছে। শ্রীপল্লী ছাত্রাবাস।
প্রতীচী ভবন, আমরা সবাই জানি শ্রীযুক্ত অমর্ত্য সেনের বাড়ি হচ্ছে এটি। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাড়ি হচ্ছে এটি। শান্তিনিকেতনে বেড়াতে এসে এরকম টোটো করে ঘুরে বেড়ানো, এরকম একটা নির্ভেজাল নিরুপদ্রব জায়গা, কোনো কোলাহল নেই, চেঁচামেচি নেই, এখানে ঘুরে বেড়াতে বেশ ভালোই লাগছে। মানে টোটো নিয়ে টোটো করতে বেশ ভালোই লাগছে। আর একটা জিনিস খুব ভালো লাগছে, সেটা হচ্ছে প্রত্যেকটা বাড়ির কি সুন্দর সুন্দর সব নাম, প্রতিটা বাড়ির নাম আছে এবং মনে হচ্ছে যেন রবীন্দ্রনাথের ঠাকুরের লেখা সেই বইয়ের যেরকম আমরা নাম পাই, সেই সব নামগুলো দিয়ে অনেক বাড়ির এরকম নাম রয়েছে। চলে এসেছি এখন সৃজনী শিল্পগ্রামে। এটা মূলত পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র হিসাবে লেখা থাকলেও এখানে কিন্তু পূর্ব ভারতের, সমগ্র পূর্ব ভারতের বিভিন্ন শিল্প সংস্কৃতির এখানে কিছু কারুকার্য দেখা যায়। কিন্তু এখানে কিন্তু কোনো অ্যাকশন ক্যামেরা অ্যালাউ নয়, মোবাইল অ্যালাউ, ক্যামেরা কিন্তু চার্জেবল। এই সৃজনী শিল্পগ্রামে ঢুকতে গেলে কিন্তু অ্যাডাল্টদের 30 টাকা আর বাচ্চাদের 10 টাকা করে টিকিট লাগবে। গোটা প্রবেশ পথটাই কিন্তু খুব সুন্দর করে সাজানো, দুপাশ দিয়ে পাখা, কুলো, বিভিন্ন রকম ছৌ নাচের মূর্তি, তাছাড়াও টেরাকোটার ঘোড়া, এসব দিয়ে কিন্তু সাজানো রয়েছে খুব সুন্দর করে। এখানে দেওয়া রয়েছে কোন দিকে কি রয়েছে, আদি কান্তি, স্কাল্পচার গার্ডেন, ক্রাফট স্টল, কোন দিকে কি রয়েছে সেগুলো এখানে ইন্ডিকেট করা রয়েছে। কি সুন্দর করে বানানো না মূর্তিগুলো। বলেছিলাম যে এখানে পূর্ব ভারতের বিভিন্ন জায়গার, বিভিন্ন রাজ্যের এবং বিভিন্ন অঞ্চলের শিল্পকর্ম আছে, যেমন ওডিসি আছে এখানে দেখতে পাচ্ছি। এটি অসম কেন্দ্রের বিভিন্ন শিল্পকর্ম। এখানে রয়েছে ঝাড়খণ্ড আর তার বাঁদিকে রয়েছে মণিপুরের বিভিন্ন আর্ট। এখানে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন শিল্প এবং সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে বিভিন্ন স্ট্যাচুর মাধ্যমে। শান্তিনিকেতনে যে কটা বোগানভিলিয়া গাছ দেখছি মনে হচ্ছে রং ঢেলে দিয়েছে, এত ফুল, এত সুন্দর লাগছে দেখতে। প্রতিটা জায়গায় প্রতিটা কালার, একদম গাছ উপচে পড়ছে ফুলে। সৃজনী শিল্পগ্রাম দেখে আমরা চলে এলাম সুরুল। এটি হলো সুরুলের রাজবাড়ি। এই অঞ্চলের নাম সুরুল, সেই অনুসারে এই রাজবাড়ির নাম সুরুল। অ্যাকচুয়ালি সুরুল রাজবাড়ি বলা হলেও আদতে এটি জমিদার বাড়ি। বোলপুর থেকে 2.5 থেকে 3 কিলোমিটার দূরে এই অবস্থিত এই সুরুল রাজবাড়িটি। এই রাজবাড়িতে প্রবেশ করার জন্য 10 টাকা করে টিকিট মূল্য ধার্য করা হয়েছে। এই জমিদার বাড়িটি এই বাড়ির পূর্বপুরুষ শ্রীনিবাস সরকার তৈরি করেছিলেন। কলকাতায় নীলের ব্যবসা এবং জাহাজের পালের কাপড়ের ব্যবসা করে তিনি প্রভূত অর্থ উপার্জন করেন এবং এই বাড়িটি তৈরি করেন। এখানে উল্লেখ্য, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর যখন শান্তিনিকেতন তৈরি করেন, তিনি কিন্তু এই জমির একটা বিরাট বড় অংশ পেয়েছিলেন এই বাড়ির জমিদারদের কাছ থেকে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে এই বাড়ির দুর্গা দালানের নাট মন্দির। প্রাচীনকাল থেকে বর্তমানেও
যে দুর্গাপুজো এখনো এই বাড়িতে চালু আছে তার বিশেষত্ব হলো কাঠামো বিসর্জন হয় না, একই কাঠামোতে আবার দুর্গা প্রতিমা তৈরি করে পূজা করা হয়। বাড়ির বর্তমান সদস্যদের একজনের কাছ থেকে জানা গেল এই বাড়ির দোতলার একটি ঘরে নাকি একদা রবীন্দ্রনাথ ঠাকুর এবং গান্ধীজি এক রাত্রি বসবাস করেন এবং বিভিন্ন আলাপ আলোচনা করেছিলেন। এই প্রাসাদোপম সুন্দর বাড়িটিতে কিন্তু বাংলা অনেক সিনেমা এবং সিরিয়ালের শুটিং হয়েছে। এই মুহূর্তে আমার যেটা মনে পড়ছে রানী রাসমণি এবং গয়নার বাক্স, এই দুটো সিনেমা কিন্তু আর সিরিয়াল এখানে শুটিং হয়েছিল। রাজবাড়ির ঠিক পিছনেই রয়েছে একটি চণ্ডী মণ্ডপ, আর চণ্ডী মণ্ডপের পাশে রয়েছে দেউল শিল্পশৈলীতে তৈরি দুটি মন্দির। বর্তমানে শান্তিনিকেতন ভ্রমণের আরেকটি দর্শনীয় স্থান হলো এই বুদ্ধ পার্ক। আমরা এখন চলে এসেছি সেই বুদ্ধ পার্কে। সালে কয়েকজন বৌদ্ধ সন্ন্যাসী দ্বারা নির্মিত হয়েছিল এই গৌতম বুদ্ধের মূর্তিটি। এটি 34 ফুট উচ্চতা। বিশ্ব শান্তির বার্তা বহন করছে এই পার্ক এবং এই মূর্তি। চলে এসেছি শান্তিনিকেতন ভ্রমণের আরেকটি দর্শনীয় স্থান প্রকৃতি ভবনে। এটি খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। কাল্পনিক রবীন্দ্রনাথ ঠাকুর, কোনো শ্রেণী হাতুড়ি দিয়ে নয়, একেবারে প্রাকৃতিক সৃষ্টিকে তুলে ধরা হয়েছে এখানে নিজের শিল্পভাবনার মাধ্যমে, নিজের দৃষ্টিভঙ্গির মাধ্যমে। প্রকৃতি ভবনের কর্ণধার সুব্রত বসু বিভিন্ন গাছপালার গুড়িকে শান্তিনিকেতনের সংস্কৃতির সঙ্গে মানানসইভাবে রূপ দিয়েছেন ও ব্যক্ত করেছেন। এখানে প্রতিটি স্কাল্পচারের সঙ্গে তার নামটাও লেখা রয়েছে। চলে এসেছি শান্তিনিকেতন ডিয়ার পার্কে। ডিয়ার পার্কে ঢুকে কিন্তু সুন্দর করে সাজানো দেখছি, খুব সুন্দর করে দুপাশ দিয়ে গাছপালা আর ফুলের গাছ দিয়ে সাজানো রয়েছে। এই ডিয়ার পার্ক কিন্তু অনেকটা অঞ্চল জুড়ে, হাঁটতে হবে অনেকটা, তবে ঢুকেই আমরা অনেক হরিণ দেখতে পাচ্ছি। প্রচুর হরিণ আমাদের সামনেই রয়েছে। ডিয়ার পার্কে ঢোকার কোনো প্রবেশ মূল্য নেই, তবে আধার কার্ড থাকাটা মাস্ট। আধার কার্ড দেখে তবেই ওনারা এন্ট্রি করেন। এবং জানা গেল এখানে বিভিন্ন প্রজাতির হরিণ আছে, তবে ডটেড হরিণের সংখ্যা সবথেকে বেশি। অঞ্চল জুড়ে কিন্তু এই ডিয়ার পার্কটা রয়েছে। এখানে নির্দিষ্ট রাস্তা দিয়ে গেলেই দুপাশ দিয়ে অনেক হরিণের দেখা মেলে, আর সামনে দুটো ওয়াচ টাওয়ারও রয়েছে। এক মুঠো ফাগুন দিলাম পলাশ শিমুল কৃষ্ণচূড়ায়, ধীরে ধীরে খরচা করো ফাগুন বড় জলদি ফুরায়। সত্যি এই সুন্দর সময়টা বড় তাড়াতাড়ি কেটে গেল। রাঢ়বঙ্গের এই লাল মাটি আর শালবনেই শেষ করছি আজকের ব্লগ। শান্তিনিকেতন এসে কোথায় কোথায় তোমরা ঘুরবে আর হোলিতে যারা আসার প্ল্যান করছো, আশা করি তাদের জন্য এই ভিডিওটা একটা গাইডেন্সের কাজও করবে। ভিডিওটা কেমন লাগলো সেটা তো তোমরা কমেন্ট করে আমাকে জানাবে অবশ্যই, আর ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও নিয়ে। ফেরার সময় ট্রেনে দেখা হয়ে গেল মিরাক্কেল খ্যাত পলাশ অধিকারীর সাথে। বেশ কিছুক্ষণ কথা হলো তার ও আমার কাজ নিয়ে। সবটা মিলিয়ে দারুণ গেল এই শান্তিনিকেতন ট্যুরটা।